ঠিক আছে, তো আজ আমরা দেখছি বেসিক এক্সেলের পার্ট 2। ঠিক আছে, এক্সেলে একদম জিরো টু হিরো বানিয়ে দেব। তো ফার্স্ট অফ অল উইদাউট এনি ওয়েস্টিং টাইম, চলো তাড়াতাড়ি স্টার্ট করি। তো আমরা লাস্ট ডে অনেক কিছু দেখেছিলাম। ঠিক আছে, ফর এক্সাম্পল ফাংশনস কি হয়, অ্যান্ড অর অপারেটর, তারপর টেক্সট ফাংশনস দেখেছিলাম। ঠিক আছে, তো আজ ওই ক্লাসটাই কন্টিনিউ করছি। তো আজকে সব থেকে প্রথম আমরা দেখব পেস্ট, কি করে পেস্ট করা যায়। ঠিক আছে, কপি পেস্ট কত রকমের হয় এক্সেলে। তো ফার্স্ট অফ অল আমি যদি কিছু পেস্ট করতে চাই, তো আগে তো কপি করতে হবে। তো কপি কি করে করব, এরকম সিলেক্ট করব। আমি এই পুরো টেবিলটা কপি করতে চাই, তো আমি এই পুরো টেবিলটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর তুমি কন্ট্রোল সি টিপতে পারো বা রাইট ক্লিক করে কপি টিপতে পারো, দুটোই অ্যাজ ইউ উইশ, দুটোই এক। ঠিক আছে, তো আমি কপি করলাম, তারপর আমি পেস্ট করছি। তো যদি আমি পেস্ট করতে চাই তো দুটো অপশন আছে, একটা কন্ট্রোল ভি, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, আর একটা আছে নর্মাল পেস্ট, এরকম রাইট ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তো যদি আমি কন্ট্রোল ভি করি তাহলে কি হয়, তাহলে এই পেস্টটা হয় নর্মাল পেস্ট। ঠিক আছে, তো দেখো আমি কন্ট্রোল ভি করছি, তো নর্মাল পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার নর্মাল পেস্ট আর অ্যাবনর্মাল পেস্ট কি হয় এটা হয়তো তুমি ভাবছো। তো দেখো কি হয়, অ্যাবনর্মাল কিছু না, অনেক রকমের টাইপস অফ পেস্টিং হয় এক্সেলে। ঠিক আছে, এটা হলো নর্মাল পেস্ট। আবার একবার ডিলিট করে দিচ্ছি সব, দাঁড়া আনডু করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি নর্মাল পেস্ট করব, তো সব কিছুই চলে আসলো ওই সেম। দেখো মার্জ এন্ড সেন্টার আছে, সেন্টারে আছে দেখো। ঠিক আছে, তারপর এই বোল্ড আছে এই টেক্সটগুলো, তারপর ব্যাকগ্রাউন্ড কালারও আছে, তারপর দেখো সব ফর্মুলাগুলোও আছে। হ্যাঁ, ফর্মুলা দেখছো তো, সব অর বগেরা সব, ইফ যা লাগিয়েছিলাম সব, প্রত্যেকটা সেলে প্রত্যেকটা ফর্মুলা, সব কিছু মানে অ্যাজ ইট ইজ এক্স্যাক্ট রেপ্লিকা কপি হয়ে গেছে। ঠিক আছে, কপি পেস্ট হয়ে গেছে এক্স্যাক্ট রেপ্লিকা। এটা হচ্ছে নর্মাল পেস্ট। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি রাইট ক্লিক করে আগে, আচ্ছা কপি করে নিচ্ছি, এখান থেকে আবার আমি কপি করলাম কন্ট্রোল সি। আর যদি আমি এবার এটা করি ভ্যালিউস, পেস্ট ভ্যালিউস, তাহলে কি হবে। পেস্ট ভ্যালিউস করলে দেখো করলাম, তো দেখো কিছু টেক্সট ফরম্যাটিং আসলো না। এখানে দেখো যখন পেস্ট করেছিলাম তো এটা সেন্টার ছিল, কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ফর্মুলা ছিল, কিন্তু এখন দেখো কিছুই নেই, না আছে কালার না আছে ফর্মুলা, ফর্মুলাও গায়েব দেখো, শুধু ফেল আছে, ফেল 0.35। ঠিক আছে, তো কোনো ফর্মুলাই নেই। এখানে দেখো ফর্মুলা ছিল, এই দেখো ফর্মুলা সব ছিল। তো যদি এখানে আমি কিছু চেঞ্জ করে দিই, এই 69-এর জায়গা যদি আমি 59 করে দিই, তো দেখো এই পার্সেন্টেজটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যদি 98-এর জায়গা আমি 78 করে দিই, তো দেখো পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখানে যদি আমি চেঞ্জ করি 98-কে 58 যদি করে দেব, তো কিছুই চেঞ্জ হলো না। দেখো কেন হলো না, বিকজ এটার তো ফর্মুলাই নেই, ফর্মুলা গায়েব। ফর্মুলা গায়েব আছে, ওই জন্য কিছুই চেঞ্জ হচ্ছে না। এটা জাস্ট তুমি ভাবতে পারো আমি একটা স্ক্রিনশট নিলাম, একটা স্ক্রিনশট নিলাম, কিন্তু কোনো ফরম্যাটিং নেই ওই স্ক্রিনশটে, এইরকম ভাবতে পারো। ঠিক আছে, এটাকে আমরা বলি পেস্টিং ভ্যালিউস। ঠিক আছে, আর থার্ড টাইপের একটা পেস্ট হয়, ওই পেস্ট দেখো কি হয়, কপি করলাম, আর একটা পেস্ট অপশন আছে, আমি ফর্মুলাকে পেস্ট করতে পারি, পেস্ট ফর্মুলাস। ঠিক আছে, এই এফএক্স এর যা সাইন আছে এটা হচ্ছে পেস্ট ফর্মুলা। তো পেস্ট ফর্মুলা করলে কি হবে দেখো, এখনো লাগছে তো, ও আগে যা ছিল ওই রকমই লাগছে, কিন্তু একটা ডিফারেন্স, ডিফারেন্স কি আছে, এবার ফর্মুলা চলে এসেছে। দেখো এই ফেল পার্সেন্টেজ যা ছিল না, ফর্মুলা সমেত পেস্ট হয়েছে, কিন্তু ফরম্যাটিং এখনো নেই, ফরম্যাটিং নেই কিন্তু ফর্মুলা চলে এসেছে। ফর্মুলা চলে এসেছে মানে এখানে যদি আমি কিছু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল 49-এর জায়গা আমি 78 করে দিই, তো দেখো এই ফর্মুলা পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপর আর একটা জিনিস, ফর্মুলা তো আছে কিন্তু দেখো এটা 0.757676 এরকম আছে, এটা কেন, আগে তো পার্সেন্টেজ ছিল। এটা কেন হয়েছে, বিকজ এই যা সেল আছে এই সেলের প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টি মানে কি, এখানে ফরম্যাট সেলে জেনারেল হয়ে গেছে এটা। ঠিক আছে, আমি পেস্ট করেছি শুধু ফর্মুলা, মানে শুধু ফর্মুলাই হবে, ফরম্যাটিং পেস্ট হবে না। ঠিক আছে, তো ওই জন্য যদি আমি এটাকে চেঞ্জ করে দিই আবার, ফর এক্সাম্পল এটা আমি সিলেক্ট করলাম, আর
ফরম্যাট সেলে গেলাম, আর এটা পার্সেন্টেজ 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 করলাম, ঠিক আছে, ওকে করলাম, তো দেখো আবার এই পার্সেন্টেজ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি ফর্মুলা পেস্ট করেছি, ওই জন্য শুধু ফর্মুলা আসবে, আর কিচ্ছু আসবে না। তো আমি আবার ব্যাক টু অরিজিনাল করে দিয়েছি, জেনারেলি থাক, ঠিক আছে। আচ্ছা, আর একটা টাইপের ফরম্যাটিং এবার দেখো কি হয়। আমি করলাম এটা কপি, তারপর আমি পেস্ট করছি। পেস্ট করার সময় এবার দেখো একটা আছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে রোজ কলাম হয়ে যাবে, কলাম রো, ব্যাস এটাই ট্রান্সপোজ করলাম। দেখো যা যা কলাম ছিল ওটা রো হয়ে গেছে, ঠিক আছে। দেখো এটা আগে কলাম হেডিং ছিল, কিন্তু এসব এখন রো হেডিং হয়ে গেছে। আর এসব কি ছিল, এসব ছিল রো হেডিং, কিন্তু এসব এবার কলাম হেডিং হয়ে গেছে, ঠিক আছে। স্টুডেন্ট টেবিল একদম ওপরে ছিল, টপে একদম, হ্যাঁ, কিন্তু এবার এটা একদম লেফট মোস্টে চলে এসেছে। তো অল রোজ আর কনভার্টেড ইনটু কলামস এন্ড অল কলামস আর কনভার্টেড ইনটু রোজ, ঠিক আছে। আর ফর্মুলা ইনট্যাক্ট আছে এখনো, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে ফর্মুলা। দেখো এইবার পার্সেন্টেজ এখান থেকেও বার করছে, এখান থেকে, ঠিক আছে। পাস ফেল এই কলামস থেকে করছে, ঠিক আছে। তো এক্সেল বহু স্মার্ট, ও জানে কে ফর্মুলা কিভাবে আমাকে ম্যানিপুলেট করতে হবে। যদি আমি ট্রান্সপোজ করে পেস্ট করেছি, তো এটা না যে ও ভুলভাল ফর্মুলা লিখে দেবে, ফর্মুলা ও ঠিকই লিখছে, ঠিক আছে। জাস্ট এই যেখানে রো হচ্ছিল, যেমন পাস কিভাবে আমরা করছিলাম এখানে, এই রো থেকে করছিলাম পাস, ঠিক আছে। তো এবার পাস আর ফেল কলাম থেকে হবে, এই পাস ফেলের ফর্মুলা দেখো কলাম থেকে হচ্ছে এবার, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল, নর্মাল পেজটি আছে, জাস্ট ট্রান্সপোজ হয়ে গেল, ব্যাস আর কিচ্ছু না, ইন শর্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা টাইপের পেস্ট হয়, আগে কপি করে নিই, লেটস কপি দিস, ঠিক আছে। তারপর ফর্মুলা পেস্টের পর আছে এটা ফরম্যাটিং, ঠিক আছে। ফরম্যাটিং মানে জাস্ট ফরম্যাট অফ দি টেবল প্রিন্ট হবে, কিন্তু মানে পেস্ট হবে, কিন্তু কোনো ভ্যালুস পেস্ট হবে না, ঠিক আছে। দেখো ফরম্যাটিং এ ক্লিক করলাম, তো দেখো পেস্ট হলো, ব্যাকগ্রাউন্ড কালার আসলো, কিন্তু ডেটাই নেই, ডেটা নেই, কিচ্ছু নেই ডেটা, ঠিক আছে, ডেটা নেই। আচ্ছা, এখানে যদি তুমি ফরম্যাট সেলস করো, ফরম্যাট সেলসে গিয়ে দেখো, তো দেখো এটা পার্সেন্টেজ দেখাচ্ছে, কেন? বিকজ শুধু ফরম্যাট পেস্ট হয়েছে। আগে আমি যা পেস্ট করেছিলাম এখানে মনে আছে, এখানে ফরম্যাট কি ছিল, যখন আমি শুধু ভ্যালু পেস্ট করেছি তখন কি ছিল, ফরম্যাট জেনারেল ছিল। কিন্তু এখন দেখো শুধু ফরম্যাট পেস্ট হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আর এখানে যদি আমি কিছু টেক্সটও লিখি, ফর এক্সাম্পল ABC, তো দেখো ফরম্যাট আছে কিন্তু এখনো, এই কালারটা কি হবে, বোল্ড হবে না, হবে না, এসব আছে। এখানে যদি আমি কিছু লিখি তো ওটা বোল্ড হবে, দেখবে, দেখো ফর এক্সাম্পল আমি দিশা লিখলাম, সরি এখানে না, এখানে ছিল তো কলাম হেডিং এ, তো দিশা যদি লিখি তো দেখো বোল্ড হলো এটা। আর এসব কি ছিল, ভ্যালু ছিল, তো এটা নন বোল্ডই থাকবে। এখানে মার্কস ছিল আগে সব, ঠিক আছে। তারপর এখানে কি ছিল, এখানে পাস বা ফেল ছিল, ঠিক আছে। তো ফরম্যাট তো জেনারেলি ছিল এটার, ঠিক আছে, ফরম্যাট তো পাস ফেল, আচ্ছা সরি এটা পার্সেন্টেজ ছিল না, এক সেকেন্ড, হ্যাঁ এখানে দেখো আমাদের যা অরিজিনাল টেবিল আছে, এখানে ফরম্যাট কি ছিল, পার্সেন্টেজ, আচ্ছা ঠিক আছে। এটা পার্সেন্টেজ ছিল, দরকার নেই, এটা জেনারেলও রাখতে পারি, আগে পার্সেন্টেজ ছিল বলে পার্সেন্টেজই কপি হয়ে গেছে। এটা যদি আমি জেনারেলও করে দিই তো কিছু মানে চেঞ্জ হবে না ভ্যালু, আমি জেনারেল করে দিচ্ছি এটা, ঠিক আছে ওটা ছাড়ো। এইগুলো দেখো পার্সেন্টেজ ছিল তো, পার্সেন্টেজ, এই টেক্সট প্রপার্টিতে যাও, টেক্সট প্রপার্টিতে ফরম্যাট সেলসে দেখো পার্সেন্টেজ ছিল। তো আমি যখন ফরম্যাট পেস্ট করেছি তখনও সব ফরম্যাট সেলসে গিয়ে দেখবে পার্সেন্টেজই আছে, ঠিক আছে। তো ফরম্যাট মানে জাস্ট ফরম্যাট প্রিন্ট হবে, কিন্তু ভ্যালুস কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে। ভ্যালু বা ফর্মুলা এসব প্রিন্ট হবে না, জাস্ট সিম্পল ফরম্যাট পেস্ট হবে, ব্যাস, দ্যাটস অল, ঠিক। আচ্ছা, তারপর কপি করলাম, আর একটা পেস্ট হচ্ছে এটা পেস্ট লিংক, ঠিক আছে, এটার কোনো দরকার নেই, ঠিক আছে। পেস্ট লিংক, পেস্ট লিংকে কি হয়, এটা আমি টেবলের একটা লিংক বানিয়ে দিলাম। লিংক মানে দেখো এই স্টুডেন্ট টেবল যা আছে, এটা স্টুডেন্ট টেবল লেখা নেই, এটা লেখা আছে B10, মানে এই যে সেল আছে এটার ডেটা কোথায় থেকে পপুলেট হচ্ছে, পপুলেট হচ্ছে B10 থেকে, ঠিক আছে। তো B10 কোথায় আছে, B10 এখানে, এখানে B10, এটা এটা ছিল B10, ঠিক আছে।
এই যা ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলো কোথায় থেকে আসছে? এটা আসছে I14 থেকে। ফেল কোথায় থেকে আসছে? J14 থেকে। ঠিক আছে, তো এই যা মাদার ছিল, মাদার টেবল, এইখান থেকে আমি লিংক শুধু কপি করছি। ঠিক আছে, এই কি আছে J12, তো আমি এখানে যদি ইজ ইকুয়াল টু J12 লিখে দিই, তো এখানেও দেখো ফেল চলে এসেছে। এই সেল কি আছে B12, তো এখানে যদি আমি ইজ ইকুয়াল টু B12 লিখে দিই, তো আমিও একটা লিংক বানিয়ে দিলাম দেখো। ঠিক আছে, এইরকম। তো পেস্ট লিংক মানে শুধু ওটা লিংক বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো একটাও ফর্মুলা নেই, শুধু লিংক আছে সব জায়গা, ইকুয়াল টু F15, ইকুয়াল টু E14, এরকম। ঠিক আছে, তো এটা হলো পেস্টিং অপশনস ইন এক্সেল। আচ্ছা, আর প্রথম দিন আমি যখন সাম ফর্মুলা বলেছিলাম, তো আর একটা ফর্মুলা আছে অ্যাভারেজের। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এই যে আছে টোটাল সাবজেক্টস, এটার সাম বার করছি সাম ফর্মুলা থেকে। তো অ্যাভারেজ বার করারও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ, অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ করলাম, আর তারপর তুমি সিলেক্ট করে দাও কোন কোন সেলসের তুমি অ্যাভারেজ চাও। ঠিক আছে, তো এটা অ্যাভারেজও বার করে দেবে এইরকম। ঠিক আছে, অ্যাভারেজ দেখো বার হয়ে গেছে, আর আমি ড্র্যাগ ডাউন করব, তো সবকটা অটো ক্যালকুলেট হয়ে যাবে, বিকজ এক্সেল কি আছে, এক্সেল আছে খুব স্মার্ট। ওকে। আচ্ছা, এরপর আমরা দেখব ডেট ফাংশনস কি কি হয়। ঠিক আছে, এক্সেলে অনেক রকমের ডেট ফাংশনস আছে। তো ডেট ফাংশনস কি করে? ডেট ফাংশনস হেল্প আস টু নো দি কারেন্ট ডেট অ্যান্ড ম্যানিপুলেট দি কারেন্ট ডেট। ওকে, ঠিক আছে, তো দেখো ডেট ফাংশন তাড়াতাড়ি চলো। ফার্স্ট আছে টুডে ফাংশন। তো আমি কি লিখবো ফাংশনে? ফাংশন কি করে লিখে? লাস্ট ক্লাসে মনে ছিল তো, ইকুয়াল টু থেকে স্টার্ট হয়, তারপর ইজ ইকুয়াল টু টুডে। এই দেখো অপশনও দিচ্ছে, মানে তোমাকে সাজেশন দিচ্ছে এক্সেল। তারপর ট্যাব টিপবো তো চলে আসবে। আচ্ছা, ক্লোজিং ব্র্যাকেটও থাকবে বিকজ ওপেনিং ব্র্যাকেট আছে। মনে আছে ফাংশনস কি হয়? ফাংশনসে একটা ওপেনিং ব্র্যাকেট হয় আর একটা ক্লোজিং ব্র্যাকেট হয়। ঠিক আছে, তো এই হলো টুডে ফাংশন। তো দেখো টুডে লিখলেই আজকের ডেট চলে এসেছে। আজ কত তারিখ? 29 অক্টোবর 2023। তো দেখো 29। ঠিক আছে, তারপর এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, তো এই কোন ফরম্যাটে আছে? এই ফরম্যাট ডিডি এমএম ওয়াই 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 ওয়াই, এই ফরম্যাটে আছে। ঠিক আছে, তারপর একটা হয় নাও ফাংশন। তো কি করব? ইজ ইকুয়াল টু নাও, সরি কি লিখলাম, ইজ ইকুয়াল টু নাও। ঠিক আছে, ক্লোজ ব্র্যাকেট। তো দেখো হ্যাশ হ্যাশ দেখাচ্ছে। হ্যাশ হ্যাশ কেন দেখাচ্ছে? বিকজ এই উইথটা কম আছে, কলম উইথ একটু বাড়াবো যদি কলম উইথ, তো দেখো চলে এসেছে। নাও মানে ডেটও দেখাবে, টাইমও দেখাবে। এখন হচ্ছে সন্ধেবেলা 6টা 39 মিনিট। ঠিক আছে, 6:39 PM হয়েছে এখন। ঠিক আছে, তো ওই জন্য এইটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা কি? এই যে টুডে আছে, এটা কানেক্টেড হয় সিস্টেমের ডেট থেকে। তোমার ল্যাপটপের যা টাইম আছে ওই টাইমই এখানে দেখাবে, ওই মানে ওই ডেটই এখানে দেখাবে। আর তোমার ল্যাপটপে যা টাইম আছে ওই টাইমই এটা দেখাবে। ঠিক আছে, তো এটা কি 1 মিনিট পর চেঞ্জ হয়ে যাবে? 1 মিনিট পর চেঞ্জ হয় না এমনি। ঠিক আছে, আমি যদি রিফ্রেশ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটা হয় ডে ফাংশন। ডে মানে ইজ ইকুয়াল টু ডে, ডে লিখবে, তো আজকের কি দিন আছে বলে দেবে। সরি, এটা কি হলো, রং লিখলাম। সরি, ডে এরকম না, মানে ডে লিখবো। ঠিক আছে, ডেট না, ডে 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 ডে, আর তারপর সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার মানে তুমি টুডে বা নাও কে অ্যাজ এন আর্গুমেন্ট পাস করবে এটাতে। তো আমি টুডে করছি, মানে C98 আমি সিলেক্ট করলাম আর ক্লোজ ব্র্যাকেট। তো এইটা দিলে কি হবে দেখো, ডে বার করে দিয়েছে। মানে এই যা টুডে আছে, যদি ভাবো তুমি কনফিউজড আছো যে ফরম্যাট কি আছে, ডিডি এমএম ওয়াই ওয়াই না এমএম ডিডি ওয়াই ওয়াই কি আছে, তো তুমি এইরকম ডে ফাংশন ইউজ করে বুঝতে পারবে যে কোনটা ডে আছে কোনটা মান্থ। মান্থ তো সেম, এরকম মান্থ আমি লিখবো MONTH মান্থ, তারপর টুডে থেকে সিলেক্ট করব আর দেখবো, দেখো মান্থ দেখালো। ঠিক আছে, তো শুধু জরুরি না যে টুডে থেকেই করতে হবে, আমি নাও থেকেও বার করতে পারি মান্থ কি আছে এইরকম। দেখো এখনো সেম আনসার। ওই রকম একটা আছে ইয়ার, YEAR, ইয়ার।
ইয়ার আমি টুডে থেকে এক্সট্রাক্ট করতে চাই, ইয়ার কি আছে। তো এই দেখো করলাম 2023 ইয়ার দেখালো। আচ্ছা ডেট ফাংশন কি আছে, ডেট ফাংশন আছে এই সব ভ্যালু যা আছে ডে মান্থ ইয়ার এই তিনটা ভ্যালুকে কম্বাইন করে তোমাকে ডেট বানিয়ে দেবে। কি করে দেখো, ডেট ফাংশন লিখলাম, তারপর ইয়ার, ইয়ার বলছে ইয়ার কি আছে এটা সিলেক্ট করো, কমা মান্থ, সেকেন্ড আর্গুমেন্ট কি আছে মান্থ, তো মান্থ দাও, কমা থার্ড আর্গুমেন্ট কি আছে ডে, তো ডে দাও, আর ব্র্যাকেট ক্লোজ। তো দেখো ডেট কনস্ট্রাক্ট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ডেট ফাংশন কি করে, ইট কনস্ট্রাক্টস দি ডেট, ঠিক আছে, ইন দি অর্ডার DDMM YY, ঠিক আছে। আচ্ছা ফর ফর এক্সাম্পল তুমি একটা ডেট থেকে 30 দিন আগে যেতে চাও, ঠিক আছে। ফর এক্সাম্পল আজকে কি আছে, আজকে আছে 29 অক্টোবর, তুমি 30 দিন পর কি দিন পড়বে ওইটা দেখতে চাও, বা 15 দিন পর কি তারিখ পড়ছে ওটা দেখতে চাও, তাহলে তুমি ডেট থেকে কিছু প্লাস মাইনাসও করতে পারো। ফর এক্সাম্পল আমি ডেট ফাংশন লিখলাম, ঠিক আছে। ডেট ফাংশন আচ্ছা লিখে তো দিয়েইছি, তো আমি ডাইরেক্ট এটাই সিলেক্ট করছি, ঠিক আছে। C103 এটা আছে ডেট ফাংশন। ডেট ফাংশন দেখে আমি চাই এবার 15 দিন পর কি ডেট হচ্ছে ওটা বলো তো একটু। তাহলে আমি কি করব, C103 কে সিলেক্ট করলাম বিকজ এটাই হচ্ছে ডেটের ভ্যালু, প্লাস 15 আমি করলাম আর ছাড়লাম। তো দেখো 15 দিন পর কি হবে, 13 নভেম্বর, ঠিক আছে। ওই রকমই সিমিলারলি আমি মাইনাস করেও দেখতে পারি। ফর এক্সাম্পল আমি দেখতে চাই 20 দিন আগে কি তারিখ ছিল ভাই, তাহলে আমি -20 করব। তো দেখো 20 দিন আগে কি ডেট ছিল, 9 অক্টোবর, ঠিক আছে। ওই রকমই একটা আছে ই ডেট। ই ডেট মানে কি, ও যদি আমি এবার দিন না, আমি চাই মান্থস, 6 মাস পর কোন তারিখ পড়ছে, বা 4 মাস পর কোন তারিখ পড়ছে, বা 4 মাস আগে কোন তারিখ পড়ছিল, তাহলে আমি ই ডেট ইউজ করতে পারি। ই ডেট কি বলে, ই ডেট ফাংশনকে দুটো আর্গুমেন্ট লাগে, একটা আছে স্টার্ট ডেট, স্টার্ট ডেট কি আছে এই ডেট থেকেই চালু করো, এই ডেট থেকে, মানে 29 অক্টোবর আজ থেকে। আর দেখো কমা মান্থস, তো মান্থস মানে ফর এক্সাম্পল আই ওয়ান্ট হোয়াট উইল বি দি ডেট আফটার 3 মান্থস, ঠিক আছে। তো 3 মাস পর কি তারিখ পড়ছে, তো 3 লিখবো। আর দেখো 3 লিখলে কি দেখাচ্ছে, তো এটা দেখো এরকম একটা র্যান্ডম নাম্বার দেখাচ্ছে 45533। এটা কি হলো ভাই, যদি আমি একটু চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি 5 করে দিই, ঠিক আছে, তাহলে দেখো এখনো কি দেখাচ্ছে বুঝতে পারছি না। তো এটা কেন হচ্ছে, বিকজ এই সেলের ফরম্যাট ভুল। আমি ফরম্যাট সেলসে যাব, দেখো জেনারেল আছে, তো এটা আমি ডেট করে দিচ্ছি। এবার দেখো বুঝতে পারছি কি ডেট হচ্ছে, ঠিক আছে। তো ই ডেটে মনে রাখবে ফরম্যাট সেলস করতে হবে, ঠিক আছে, না তো তুমি বুঝতে পারবে না। তো এবার দেখো 5 মাস পর কি হবে, আজকে 29 অক্টোবর, ঠিক আছে। তো 5 মাস পর কি হবে, 29 কি মার্চ, আর এটা কি 2024, ঠিক আছে। ওই রকমই ফর এক্সাম্পল আমি জানতে চাই 6 মাস আগে কি ছিল, তাহলে আমি -6 করে দেবো এখানে। তাহলে দেখো 6 মাস আগে কি ছিল, 29 এপ্রিল 2023, ঠিক আছে। তো ই ডেট এরকম কাজ করে। তো এটা হলো অল অ্যাবাউট ডেট ফাংশনস। আচ্ছা তারপর একটা যদি আমি লিখি এখানে, ফর এক্সাম্পল 45, এখানে 55, ঠিক আছে। দুটো ফাংশন আছে খুব সিম্পল, মিন অ্যান্ড ম্যাক্স। তো এটা কি করে, ম্যাক্সিমাম আউট অফ 2 নাম্বারস তোমাকে দেবে, ঠিক আছে। দেখো মিন যদি আমি লিখি মিন, তো দুটা নাম্বার জিজ্ঞেস করছে, সির্ফ শুধু দুটা না, 3 4 5 6 10 যত নাম্বার অত আমি নিতে পারি, শুধু দুটা না। ফর এক্সাম্পল দাঁড়া আরো নাম্বার কিছু দিয়ে দিচ্ছি, 65, 33, হ্যাঁ, তারপর 42, ঠিক আছে। এবার আমি যদি মিনিমাম অফ অল দিস চাই, তাহলে মিন লিখবো, আর এই কটা সিলেক্ট করে দিচ্ছি, ক্লোজ। তো দেখো 33 ইজ দি মিনিমাম নাম্বার, ঠিক আছে। আর ম্যাক্স যদি আমি লিখি, ইজ ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্স বলো তো কি আছে ভাই, তাহলে আমি এই পুরো রোটা সিলেক্ট করব, আর ম্যাক্স দেখো বলে দিয়েছি, ঠিক আছে। ইভেন ইউ ক্যান রাইট কমা সেপারেটেড, ফর এক্সাম্পল B108 কমা C108 কমা D100, এরকম লিখতে পারো, বা পুরো রো সিলেক্ট করে দাও, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এটা হলো মিন অ্যান্ড ম্যাক্স, ঠিক আছে। আচ্ছা তারপর যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দি সেকেন্ড বিগেস্ট নাম্বার, তাহলে কি করব, ও সবের জন্য আমার কাছে একটা ফাংশন আছে লার্জ, ঠিক আছে।
লার্জ, লার্জ, লার্জ ফাংশন কি করে, একটা অ্যারে, আচ্ছা এই আছে আমার অ্যারে, ঠিক আছে, আর এটার সেকেন্ড লার্জেস্ট নাম্বার আমি চাই, তো কে ভ্যালু যা আছে ওইটাতে আমি 2 লিখে দেবো। তাহলে দেখো সেকেন্ড লার্জেস্ট দেখাচ্ছে, সেকেন্ড লার্জেস্ট কি 55, ঠিক আছে। যদি আমি এখানে 1 করে দিই তাহলে ফার্স্ট লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্ট মানে লার্জেস্ট, তাহলে 65। থার্ড লার্জেস্ট যদি আমি করি, থার্ড লার্জেস্ট, তাহলে কি আসবে 45, ঠিক আছে। আর যদি ফর এক্সাম্পল 8 লার্জেস্ট, 8 তো নাম্বারই নেই আর আমি বললাম 8 লার্জেস্ট, তাহলে এরর দিল, ঠিক আছে। আচ্ছা এইরকমই আমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা সেকেন্ড লোয়েস্ট নাম্বার, সেকেন্ড স্মলেস্ট নাম্বার বলো তো কি আছে, থার্ড স্মলেস্ট নাম্বার বলো তো কি আছে, তাহলে আমাদের কাছে আরেকটা ফাংশন হয় স্মল, ঠিক আছে, স্মল ফাংশন, এটাও সেম, সিলেক্ট করব। আর স্মলেস্ট নাম্বার কি, স্মলেস্ট নাম্বার তো ফার্স্ট স্মলেস্ট যা আছে ওটা কমা 1 লিখলেই চলে আসবে, দেখো স্মলেস্ট তো এটাই আছে 33। যদি সেকেন্ড স্মলেস্ট জিজ্ঞেস করে তাহলে এই 1 এর জায়গায় 2 লিখে দেবো, তো এটা হলো সেকেন্ড স্মলেস্ট, ঠিক আছে। তারপর থার্ড স্মলেস্ট হলো, ফর এক্সাম্পল থার্ড স্মলেস্ট তো 3 লিখে দেবো, থার্ড স্মলেস্ট কি আছে 45। এইরকম করে লার্জ অ্যান্ড স্মল কাজ করে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা দেখব কত রকমের কাউন্ট ফাংশনস আছে, ঠিক আছে। কাউন্ট ফাংশন মানে কি, ও কাউন্ট করবে যে কতগুলো সেলস এমটি আছে, কত নন এমটি, কত নাম্বার আছে, হ্যাঁ, কতজনের নাম এ থেকে স্টার্ট হচ্ছে, কতজনের নাম ফর এক্সাম্পল এল থেকে শেষ হচ্ছে, কতজনের নাম এইচ থেকে স্টার্ট হচ্ছে, এরকম নানা রকমের জিনিস আমরা কাউন্ট ফাংশনস থেকে করতে পারি, ঠিক আছে। কাউন্টস অ্যান্ড ইটস রিলেটেড টাইপ অফ ফাংশনস, ঠিক আছে। ফর এক্সাম্পল মানে ইন দি বিগিনিং লেটস স্টার্ট উইথ কাউন্ট, ঠিক আছে। তো আমি লিখবো কাউন্ট, কাউন্ট, আচ্ছা কাউন্ট কি করে, কাউন্ট ফাংশন কাউন্টস দি নাম্বার অফ নাম্বারস, ঠিক আছে, মানে কতগুলো নাম্বারস আছে ও কাউন্ট করবে। ফর এক্সাম্পল আমি এই কটা সেলস যদি সিলেক্ট করি, তো কাউন্ট করবে যে কতগুলো সেলে নাম্বার আছে, দেখো 7টা সেলে নাম্বার ছিল, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 7 সেলে নাম্বার আছে তো নাম্বার দিল। যদি আমি এটা এক্সটেন্ড করে এত করে দিই তাহলে কি আসবে, তাহলে দেখো 14 আসছে, ঠিক আছে। 14, 14 কেন, বিকজ 1 2 3 4 5 6 7, 7 7 14, ঠিক আছে 14। আর এইটা হচ্ছে ভার্ডিক্ট, ভার্ডিক্ট ফেল পাস এইসব, তো এইসব তো নাম্বারস নয়, এইসব তো টেক্সট, ওই জন্য 14 দেখাচ্ছে এখানে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইটস শোয়িং 14, ঠিক আছে। তো কাউন্ট ফাংশন কি করে, কাউন্ট ফাংশন কাউন্টস দি নাম্বার অফ নাম্বারস, ঠিক আছে। দেখো তুমি যদি একটা ফর্মুলাকে হোভার করো এরকম, তাহলে তুমি দেখতে পাও কাউন্টস দি নাম্বার অফ সেলস ইন আ রেঞ্জ দ্যাট কন্টেইন নাম্বারস, ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা ফাংশন হচ্ছে কাউন্ট এ, কাউন্ট এ, কাউন্ট এ ফাংশন কি করে, কাউন্ট এ ফাংশন কাউন্টস দি নাম্বার অফ নন এমটি সেলস, মানে কতগুলো সেলস নন এমটি আছে। তো যদি আমি এই রেঞ্জটা সিলেক্ট করি, এই রেঞ্জ, ঠিক আছে, তাহলে দেখো কতগুলো সেলস আছে এই রেঞ্জে যেটা নন এমটি, তো 7 সেল আছে যেটা নন এমটি, ঠিক আছে। 7 সেল কোন কোনটা ছিল, এই একটা K10, K11, এটা তো এমটি। আর নন এমটি কি কি ছিল, K12, K13 14 15 16 17 18, মানে 7 খানা, ঠিক আছে, তো ওই জন্য 7 দেখাচ্ছে এখানে। আচ্ছা আমি যদি কাউন্ট এমটি সেলস করতে চাই, কত এমটি আছে বলো তো, তাহলে কি আছে, তাহলে একটা আমাদের কাছে ফাংশন আছে ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, মানে কতগুলো সেলস ব্ল্যাঙ্ক আছে, মানে কিছুই নেই এমটি। তো দেখো দুটা আছে, এই যে রেঞ্জ আছে এই রেঞ্জে শুধু দুটা, K10 আর K11 ছিল ব্ল্যাঙ্ক, ওই জন্য আউটপুট কি আসলো 2, সিম্পল, বহুত হি সিম্পল। আচ্ছা ফর এক্সাম্পল এই একটা এবার বলছি কাউন্ট ইফ, কাউন্ট ইফ একটু ইম্পর্টেন্ট ফাংশন, ভালো করে দেখো। কাউন্ট ইফ ফাংশন কি বলে, কাউন্ট ইফ counts the number of cells within a range that meet the given condition, মানে এই সেলটা আউটপুট আমাকে কি দেবে, যে যে সেলস একটা কন্ডিশন মিট করছে, ঠিক আছে। তো কাউন্ট ইফে ক্লিক করলাম, তারপর রেঞ্জ, কোন রেঞ্জে, ফর এক্সাম্পল আমি এই রেঞ্জ সিলেক্ট করলাম, এই রেঞ্জ, আর আমি দেখতে চাই ম্যাথসে কতজন পাস হয়েছে, কতজন টোটাল, এই স্টুডেন্ট টেবলে কত আছে, 1 2 3 4 5 6 7, 7 স্টুডেন্ট আছে।
আর আমি জানতে চাই কতজন পাস হয়েছে, পাস মানে কতজনের 40 থেকে বেশি এসেছে নাম্বার। তো আমি কি করব, রেঞ্জ সিলেক্ট করব এই পুরো কলামটা, ঠিক আছে, এই পুরো কলামটা সিলেক্ট করলাম, তারপর কমা, তারপর ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া আছে পাস হতে হবে, পাস হতে হবে মানে মোর দেন 40 আসতে হবে, 40 আর মোর দেন 40। তাহলে আমি ইনভার্টেড কমার ভেতরে লিখবো গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, আর তারপর ইনভার্টেড কমা ক্লোজ। এটা হচ্ছে আমার কন্ডিশন, মানে ক্রাইটেরিয়া, আর ব্র্যাকেট ক্লোজ। তো দেখো আনসার আসছে 6, মানে ছজন, ছজন পাস করেছে, ছজনের নাম্বার 40 থেকে বেশি ছিল। দেখো এই একজন ঢপ মেরেছে, কি নাম, 25 কে এনেছে পোপটলাল। হ্যাঁ, বেশি রিপোর্টিং করলে এরকমই হয়, ম্যাথস কম পারে। ঠিক আছে, এটা হলো ফর এক্সাম্পল। আমি বুঝতে চাই, জানতে চাই কতজন ফেল করেছে ম্যাথসে। তাহলে আমি কি করব, লেস দেন 40 যাদের মার্কস আছে অতজন ফেল করেছে। তো দেখো লেস দেন 40 করলাম, দেখো একজন, মানে শুধু একজন আছে যে ম্যাথসে ফেল করেছে। ঠিক আছে। আচ্ছা ফর এক্সাম্পল আমি জানতে চাই কতজনের নাম পি থেকে স্টার্ট হচ্ছে। তো আমি কাউন্টিং ফাংশন ইউজ করতে পারি এরকমই, শুধু এখানে কি লিখবো, পি স্টার। স্টার মানে পি থেকে স্টার্ট হচ্ছে, স্টার মানে আহ, মানে তারপর কি আছে আমি জানি না, কিন্তু ফার্স্ট লেটার আমি জানি পি, মানে কতজন আছে যার নাম পি থেকে চালু হচ্ছে। একজনও নেই, বাহ। পোপটলালের নাম তো ছিল, তো এর কেন আসলো না? বিকজ আমরা রেঞ্জই তো ভুল দিয়েছি ভাই। ম্যাথস কলামে কি আমি পি পাবো? কলাম তো চেঞ্জ করো, কলম এটা হয়ে যাবে। ঠিক আছে, তো কতজনের নাম পি থেকে স্টার্ট হচ্ছে এই এরিয়াতে, B12 থেকে B18, এই এরিয়াতে কতজনের নাম পি থেকে স্টার্ট হচ্ছে, ওই জন্য আমি পি স্টার লিখেছি। তো একজনেরই নাম, শুধু পোপট লালই ছিল যার নাম পি থেকে চালু হচ্ছে। ওই রকমই ফর এক্সাম্পল আমি জানতে চাই কজনের নাম এল থেকে এন্ড হচ্ছে, মানে লাস্ট ওয়ার্ড এল। তাহলে আমি কি করব, আমি স্টার আগে রেখে দেবো, এল পরে লিখবো, সিম্পল, স্টার এল। স্টার এল মানে কতজনের নাম এল থেকে এন্ড হচ্ছে। দেখো দুজনের নাম, ঠিক আছে, জেঠালাল পোপটলাল, এই দুজনের নাম এন্ড হচ্ছে এল থেকে। ঠিক আছে। আচ্ছা এই কাউন্টিং ফাংশন কেস ইনসেনসিটিভ আছে, আমি তো ক্যাপিটাল এ লিখেছি কিন্তু লাস্টে দেখো সবার স্মল এল আছে। তো তবে 2 দেখালো, তার মানে কি, তার মানে এটা কেস ইনসেনসিটিভ। ঠিক আছে, ক্যাপিটাল হোক বা স্মল কোনো যায় আসে না। ঠিক আছে, এটা হলো কাউন্ট ফাংশনস, অল অ্যাবাউট কাউন্ট ফাংশনস। আচ্ছা নেক্সট আমরা দেখব পারমুটেশন এন্ড কম্বিনেশন। ঠিক আছে, এটা বহুত সিম্পল। ফর এক্সাম্পল ক্যালকুলেটারে যদি আমি করি বা ম্যাথসে পেন পেপার নিয়ে তুমি করো, 5p2, 5p2 কত হয়, 20। ঠিক আছে, তো যদি আমি এক্সেলে দেখতে চাই 5p2 কত হয়, তাহলে আমার কাছে পারমিউটেশনের একটা ফর্মুলা আছে, PERMUT, পারমিউট ফাংশন। ঠিক আছে, তো পারমিউট ফাংশন রিটার্ন করবে আমাকে কি ভ্যালু আছে ওই পারমুটেশনের। পারমুটেশনের ফার্স্ট নাম্বার কি আছে, 5, 5p2, তার মানে আমি আগে 5 লিখবো, তারপর কমা 2 লিখবো। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। 5 2 দেখো 20। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর বা কপি পেনে করে ভেরিফাই করতে পারো যে 5p2 20 হয়। আচ্ছা যদি আমি কম্বিনেশন চাই, 5c2। ঠিক আছে, 5c2 যদি তুমি খাতায় করো তাহলে ভ্যালু কি আসবে, 10। তো এখানেও দেখো 10 আসছে কিনা। কম্বিনেশন, কম্বিনেশনের কি আছে, COMBIN, কম্বিন, এটা হচ্ছে ফর্মুলা ফর ফাইন্ডিং কম্বিনেশন। তো 5c2 কত আসা উচিত, 10। তো দেখো 10 আসলো। ঠিক আছে, এটা হলো পারমুটেশন কম্বিনেশন। ঠিক আছে, তো এবার নেক্সট, আমরা বহুত হি ইম্পর্টেন্ট ফর্মুলা দেখতে যাচ্ছি। এই ফর্মুলা থেকে অনেক যে স্টুডেন্টস আছে এক্সেল যারা শিখছে, ওরা ভাবে যে এই ফর্মুলা একটু ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কিন্তু এই ফর্মুলা বিশ্বাস করো বহুত হি সিম্পল, যদি তুমি মিনিং বুঝে যাও এই ফর্মুলা কি বলতে চাইছে, ওই জিনিসটা যদি তুমি বুঝে যাও, তাহলে এই ফর্মুলা বহুত হি ইজি অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ইন এক্সেল। ঠিক আছে, ওই ফর্মুলার নাম হচ্ছে ভি লুকআপ। ঠিক আছে, তো ভি লুকআপ, আর তার সাথে আর একটা জিনিস হয় এইচ লুকআপ, ভি লুকআপ এইচ লুকআপ। এই দুটো জিনিস ইন্টারভিউ কোশ্চেন্সও, মানে ইন্টারভিউ কোশ্চেন্স হিসেবেও অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি এক্সেলে ইন্টারভিউ দিতে চাও তো বহুত হাই চান্স আছে যে ইন্টারভিউ ভি লুকআপ এইচ লুকআপ জিজ্ঞেস করতে পারে, বিকজ এটা দেখতে একটু কমপ্লিকেটেড, কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি শিখবে তখন বুঝতে পারবে এটা বহুতই সিম্পল একটা ফর্মুলা। আচ্ছা তো ভি লুকআপ এইচ লুকআপ, আগে ভি লুকআপ দেখি কি হয়। ঠিক আছে,
ভি লুকআপ এর কাজ কি? নাম থেকে তুমি দেখো, লুকআপ লুকআপ মানে কি হয়? লুকআপ মানে কিছু আমি খুঁজছি, ঠিক আছে? আই এম সার্চিং এনিথিং, আমি লুকআপ করছি কিছু। সো ইউ আর লুকিং আপ ফর হোয়াট? ইউ আর লুকিং আপ ফর আ ভ্যালু, ঠিক আছে? আর ভ্যালু করেসপন্ডিং টু হোয়াট, ওটাও আমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভি মানে কি? ভি মানে ভার্টিক্যাল, তো ভি লুকআপ এর ফুল ফর্ম কি হচ্ছে? ভার্টিক্যাল লুকআপ, ঠিক আছে? তো এবার দেখো, যদি এখানে নেম আছে আর পার্সেন্ট এইরকম একটা বক্স আছে, ঠিক আছে? আমি চাই আমি যার নাম এখানে লিখবো, ঠিক আছে, তার করেসপন্ডিং কি পার্সেন্টেজ আছে ওর ওইখানে দেখিয়ে দেবে, বা তার করেসপন্ডিং কি টোটাল মার্কস আছে দেখিয়ে দেবে, বা তার ভার্ডিক্ট কি আছে ওটা দেখিয়ে দেবে, পাস হলো না ফেল, এরকম কিছু একটা চাই আমি, ঠিক আছে? এই তারা করেসপন্ডিং কিছু একটা ডেটা যদি আমি চাই তো এখানে দেখতে পারবো। এরকম যদি আমি কিছু চাই তাহলে উই ক্যান ইউজ ভি লুকআপ, ঠিক আছে? ভি লুকআপ ফর্মুলা কি বলে? ইজ ইকুয়াল টু ভি লুকআপ। দেখো, তুমি ভি এল এল ও লুকআপ লিখবে, তো দেখো, looks for a value in the leftmost column of a table and returns a value in the same row from a column you specify. By default table must be sorted in ascending order. ঠিক আছে? তো দেখো, VLOOKUP কি বলছে? looks for a value in leftmost value। আচ্ছা, তো এখানে leftmost কি আছে? এই নেম, ঠিক আছে? তো নেম করসপন্ডিং আমি কিছু একটা কলাম ফেচ করতে পারি। ফর এক্সাম্পল, লেটস সে তারকের করসপন্ডিং আমি কিছু চাই, তো ভি লুকআপ। আর লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে তারাক, ঠিক আছে? তো আমি এই সেলটাই সিলেক্ট করে দেব, ঠিক আছে? তারাক, কমা, টেবল অ্যারে। টেবল অ্যারে কি আছে আমার? টেবল অ্যারে কি? টেবল অ্যারে এই পুরো অ্যারেটা আমি সিলেক্ট করছি। তারপর আবার কমা, কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স মানে কোন কলাম থেকে তুমি ডেটা চাও, ঠিক আছে? তো আমি চাই কলাম নাম্বার ওয়ান। আচ্ছা, এখান থেকে কলাম ইন্ডেক্সিং দেখো, কলাম নাম্বার ওয়ানে আছে নেম, কলাম নাম্বার টুতে আছে ইংলিশ, কলাম নাম্বার থ্রিতে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, বায়োলজি, এরকম করে, ঠিক আছে? তো আমি কোন কলাম চাই? ফর এক্সাম্পল, আমি টোটাল দেখতে চাই কত আছে তারাকের টোটাল, ঠিক আছে? তো টোটাল কোন নাম্বার কলাম আছে দেখো, আমি যা সিলেক্ট করলাম এরিয়া, এই এরিয়া আমি সিলেক্ট করলাম, তো এই এরিয়াতে টোটাল কত নাম্বার কলামে আছে? 1 2 3 4 5 6 7, 7 নাম্বারে আছে, তো আমি 7 লিখে দিচ্ছি, ঠিক আছে? তারপর আবার কমা, রেঞ্জ অফ লুকআপ, ট্রু না ফলস? ট্রু মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ওটা পরে দেখবো। ফলস মানে এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে? তো ফলস আমি এখন সিলেক্ট করছি, তো আমি ফলসও লিখতে পারি, বা আমি বলেছিলাম ফলস মানে কি হয়? জিরো, ঠিক আছে? তো আমি জিরো লিখতে পারি, তো আমি জিরো লিখলাম মানে এক্স্যাক্ট ম্যাচ। আমি এক্স্যাক্টলি দেখতে চাই তারা করসপন্ডিং কত মার্কস আছে। ব্র্যাকেট ক্লোজ করলাম, টেনটানা। দেখো, তারকের টোটাল কি ছিল? 338। দেখো, 338 দেখাচ্ছে। এবার যদি আমি এটা চেঞ্জ করে দিই, যদি আমি আহ, হাতি লিখি, ঠিক আছে? তো দেখো, হাতি কত আছে? টোটাল 335। যদি আমি পার্সেন্টেজ দেখতে চাই কি আছে, তাহলে আমি এইখানে, বা এইখানে আছে না, হ্যাঁ, এই 7 আছে, ওইটাকে আমি 8 করে দেব। 8 হলে কি হবে? আমি পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো, 0.67%। এটা 0.67 কেন হচ্ছে আবার বলছি, বিকজ এটা ফরম্যাট সেলসে তুমি দেখতে পারবে এটা জেনারেল আছে। এটা পার্সেন্টেজ করে দিলে পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে? বাই ডিফল্ট জেনারেল হয় সব টেক্সট, ওই জন্য, ঠিক আছে? আমি দেখতে চাই ভার্ডিক্ট। তো ভার্ডিক্ট কত নম্বর কলামে আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর কলাম, তো এখানে 9 লিখবো, কলাম ইন্ডেক্সে 9 লিখে দেবো, তো দেখো পাস, ঠিক আছে? ওইরকম হলো। আচ্ছা, ফর এক্সাম্পল আমি চাই আহ, তারাক জিওগ্রাফিতে কত পেয়েছে, ঠিক আছে? তো কি লিখবো আমি? ভি লুকআপে কলাম নাম্বার দেবো, কলাম নাম্বার কত আছে জিওগ্রাফির? 1 2 3 4, ফোর্থ কলামে পাবো, তো 4 লিখবো। তো দেখো, 52 চলে এসেছে। ও জিওগ্রাফিতে কত পেলো? 52, ঠিক আছে? এটা হলো ভি লুকআপ। আর একবার করবো, ঠিক আছে? চলো আর একবার করি। ফর এক্সাম্পল, আমি দেখতে চাই ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ম্যাথ, শুধু সাবজেক্টের আমি মার্কস দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো এখানে? ভি লুকআপের ফর্মুলা ইজ ইকুয়াল টু, আর একবার দেখি ভি লুকআপ, চলো। ভি লুকআপ, লুকআপ ভ্যালু আমি এখানেই দিয়ে দেবো, ঠিক আছে? এম এম 16 এ, ঠিক আছে? তো এটাই সিলেক্ট করছি, M16।
কমা, টেবল অ্যারে, টেবল অ্যারে কোন হবে, এবার এটা হবে টেবল অ্যারে, এইটুকু, এইটুকু। এত বড় করার দরকার নেই, বিকজ আমি তো টোটাল পার্সেন্টেজ ওয়ার্টিং চাই না, তো অত বড় করে লাভ নেই। আমি রাখতে পারি কিন্তু নাও রাখতে পারি, আমার ইচ্ছে। আননেসেসারি কেন আমি এত বড় অ্যারে দেখছি, মানে সিলেক্ট করব, যখন কাজই নেই। কাজ তো শুধু এইটুকুতেই আছে, তো আমি এইটুকুই সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা হলো আমার টেবল অ্যারে। তারপর আবার কমা। আচ্ছা, তুমি কোন কলাম ইন্ডেক্স চাও, কলাম ইন্ডেক্স কোনটা চাই? ফর এক্সাম্পল আমি চাই জিওগ্রাফি রিলেটেড আমি মার্কস দেখতে চাই সবার। তো জিওগ্রাফি কোন কলামে আছে, 1 2 3 4, ফোর্থ কলামে। তো কমা দিয়ে 4 লিখবো। তারপর এক্সাক্ট ম্যাচ চাই, তো 0 লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা, এটা দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল, কেন? কেন দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল? নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে বিকজ M16-এ তো আমি কিছু লিখিই নি এখন, ওই জন্য দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল। এখানে যদি আমি একটা নাম দিই, ফর এক্সাম্পল আইয়ার, আইয়ার যদি লিখি তো দেখো 52 দেখাচ্ছে। আইয়ার কত পেয়েছে জিওগ্রাফিতে? 52। ঠিক আছে। যদি আমি জেঠালাল লিখি, জেঠালাল, তো জেঠালাল কত পেলো জিওগ্রাফিতে? 67। ঠিক আছে। এটা হলো ভি লুকআপ। ওই রকমই আর একটা হচ্ছে এইচ লুকআপ। ঠিক আছে, এইচ লুকআপ কি হয় দেখো, বহুত সিম্পল। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, ভি লুকআপের একটা লাস্ট জিনিস বলবো। ভি লুকআপ আমি কখন ইউজ করব? যখন হেডিংস গুলো রো ওয়াইজ আছে। ঠিক আছে। রো ওয়াইজ মানে আমি বলতে চাইছি, তুমি এই দেখো, রো ওয়াইজ আমি ডেটা ফেচ করতে চাই। ঠিক আছে। ফর এক্সাম্পল জেঠালাল আহ, কত মার্কস পেলো, আমি রো ওয়াইজ দেখতে চাই। ঠিক আছে। রোতে কি আছে, রোতে ইংলিশের মার্কস আছে, হিস্ট্রির মার্কস আছে, জিওগ্রাফির মার্কস আছে, এরকম। তাহলে আমি ভি লুকআপ ইউজ করব। কিন্তু যদি আমি দেখতে দেখতে চাই, যদি ভাবো এরকম কিছু একটা টেবিল হতো, এটা ট্রান্সপোজ টেবিল। ঠিক আছে। এইটার একটা ট্রান্সপোজ টেবিল বানাচ্ছি এখানে, এটার ট্রান্সপোজ টেবিল এরকম হতো যদি। ঠিক আছে। তাহলে এখানে দেখো জেঠালাল, তারক, পোপটাল এরা সব ওপর চলে গেল। এবার যদি আমি জেঠালাল বা তারক কারুর করেসপন্ডিং যদি আমি মার্কস দেখতে চাই, ওরা জিওগ্রাফিতে, ম্যাথসে, টোটালে কত ছিল ওদের নাম্বার, তাহলে আমি ভি লুকআপ এখানে ইউজ করতে পারবো না, বিকজ ভি লুকআপ কি করে, ও ভার্টিক্যালি সার্চ করছে। তো ভার্টিক্যালি এইরকম হবে, কিন্তু আমি চাই কলাম ওয়াইজ এবার সার্চ করো, মানে এইরকম। ঠিক আছে। তাহলে আমি এখানে ইউজ করতে পারি কি, এইচ লুকআপ। রাইট। ঠিক আছে, এইচ লুকআপ আমি ইউজ করতে পারি। তো এইচ লুকআপ কি আছে, ওটাও অনেক সিম্পল। ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে নাম দেব, এই জিনিসটাও আমি কপি করে দিচ্ছি এখান থেকে, এটা। ঠিক আছে। এটাই করি শুধু, কপি, আর এখানে পেস্ট। ঠিক আছে। এবার আমি এইচ লুকআপ ইউজ করতে চাই, বিকজ আমার জাস্ট সার্চিং আছে, সার্চিং আমি এবার কলাম ওয়াইজ করছি, হরিজন্টালি করছি। ঠিক আছে। হরিজন্টালি সার্চিং না, আমি সার্চিং করছি ভার্টিক্যালি। ঠিক আছে, কিন্তু যা হেডিংস আছে, হেডিংস গুলো হচ্ছে রো ওয়াইজ। এইচ লুকআপ নাম থেকে আমি বুঝতে পারছি হরিজন্টাল লুকআপ। ঠিক আছে, এইচ লুকআপ মানে হরিজন্টাল লুকআপ। হরিজন্টালি মানে কি হয়, হরিজন্টালি মানে এইটা, এটা হরিজন্টাল হয়। তো দেখো এখানে যা হেডিংস আছে ওটা কি আছে, হরিজন্টালি অ্যালাইন্ড। ঠিক আছে। তো যখনই হেডিংস গুলো হরিজন্টালি অ্যালাইন্ড হবে, ঠিক আছে, মানে রো গুলো যা আছে ওইগুলোই হেডিংস, মানে হরিজন্টাল হেডিংস, তখন আমি এইচ লুকআপ ইউজ করব। এটা সব থেকে ইজি মনে রাখা। ঠিক আছে। আর যখন হেডিংস হবে ভার্টিক্যালি, ঠিক আছে, যা হেডিংস আছে এটা ভার্টিক্যাল হবে। ঠিক আছে, দেখো ভার্টিক্যাল হেডিংস আছে, একদম ভার্টিক্যাল আছে, তখন আমি ভি লুকআপ ইউজ করব। আর যখন হেডিংস গুলো হরিজন্টালি আছে, এইটা আমার হেডিংস গুলো আছে, তখন আমি এইচ লুকআপ ইউজ করব। ঠিক আছে। তো দেখো এবার আমি ভি লুকআপ ইউজ, মানে এইচ লুকআপ ইউজ করছি। এইচ লুকআপ, এইচ লুকআপ, ঠিক আছে, লুকআপ ভ্যালু কি আছে, লুকআপ আমি এখানে দিয়ে দেবো, কমা, টেবল রো, টেবল রো কি আছে, এই রোটা পুরো, এই রো আমি চাই পুরো। ঠিক আছে। তো এই রোটা সিলেক্ট করলাম, মানে এই অ্যারেটা সিলেক্ট করলাম, টেবল অ্যারে। আচ্ছা, রো ইন্ডেক্স, রো ইন্ডেক্স মানে আমি কি চাই, ফর এক্সাম্পল আমি টোটাল দেখতে চাই। তো টোটাল কোন নাম্বার রোতে আছে, রো নাম্বার কি, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার রোতে আছে। তো 7 লিখবো, কমা, রেঞ্জ লুকআপ 0 মানে এক্সাক্ট ম্যাচ।
তো এনে দেখাচ্ছি বিকজ আমি কিছু দিইনি, আমি ফর এক্সাম্পল তারাক লিখেছি এখানে, TARAK, তারাক। তো দেখো তারাস করসপন্ডিং এই কলামে কি ছিল আমি পেয়ে গেলাম টোটালে, ঠিক আছে। আমি যদি এখানে কিছু আর লিখে দিই হাতি, তো হাতি করসপন্ডিং আমি টোটাল পেলাম, ঠিক আছে। এবার যদি আমি এটা চেঞ্জ করে আমি চাই ভার্ডিক্ট, ভার্ডিক্ট দেখতে চাই, তো 1 2 3 4 5 6 7 8 9, নাইন্থ নাম্বার রোতে আমি ভার্ডিক্ট পাবো, তো 9 লিখলাম, তো দেখো ভার্ডিক্ট পেলাম পাস, ঠিক আছে। এরকম ম্যাচ লুকআপ কাজ করে। তো এটা একবার রিমাইন্ড করে দেখবে যদি না বুঝেছো, বহুত ই সিম্পল এইচ লুকআপ ভি লুকআপ, ঠিক আছে। এটা একটা লুকআপ ভ্যালু, মানে আমি কিছু একটা ডেটা করেসপন্ডিং একটা ভ্যালু সার্চ করছি। আর সার্চিং কিভাবে হবে, যদি তোমার একটা গোল্ডেন রুল মনে রাখবে সব সময়, যদি তোমার হেডিংস গুলো বা যা ভ্যালুর ওপর তুমি সার্চ করতে চাও, ওই ভ্যালু যদি হরিজন্টালি আছে তাহলে এইচ লুকআপ লাগাবে। আর যার ডেটার ওপর তুমি সার্চ করতে চাও ওই ডেটাগুলো, ঠিক আছে, ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি মানে এইরকম দেখো, ভার্টিক্যাল আছে, তাহলে তুমি ভি লুকআপ ইউজ করবে, ঠিক আছে। এখানে কি আছে, হেডিংস গুলো সব ভার্টিক্যালি আছে, দেখো ভার্টিক্যাল হেডিংস, ঠিক আছে, ওই জন্য ভি লুকআপ। আর এখানে কি আছে, এখানে আছে রো হেডিংস, রো হেডিংস মানে হরিজন্টালি অ্যালাইন্ড, ওই জন্য এইচ লুকআপ, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব ইন্ডেক্স, ইন্ডেক্স ফাংশন, ঠিক আছে, এটাও সামটাইমস কাজে লাগে। আমি একটা ফ্রেশ কপি বানাচ্ছি, এখানে বেশি জায়গা নেই, একটা ফ্রেশ কপি বানাচ্ছি এখানে। ওকে, সো পেস্ট। আচ্ছা, ফর এক্সাম্পল আমি চাই যে, ফর এক্সাম্পল এটা ভাবো রোল নাম্বারস আছে, রোল নাম্বার 1 জেঠালাল, রোল নাম্বার 2 তারাক, রোল নাম্বার 3 পোপটলাল, তারপর রোল নাম্বার 4 হাতি, এরকম করে করে, ঠিক আছে। তো এখানে ভাবো রোল নাম্বার আছে, তো আমি দেখতে চাই এখানে কার নাম আছে, কোন কোন রোল নাম্বারে, মানে কোন ইন্ডেক্সে, কার নাম কোন ইন্ডেক্সে, ঠিক আছে। তো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই সো দ্যাট ইট লুকস সেপারেটেড, ওকে, ঠিক আছে। তো আমি ইন্ডেক্স ফাংশন ইউজ করব, দেখো ইন্ডেক্স, ইন্ডেক্স, আচ্ছা অ্যারে, কোন অ্যারে আছে, আমি এই নেম যা আছে এই অ্যারেতে আমি দেখতে চাই, তারপর রো নাম্বার, তো কমা রো নাম্বার, আমি ফর এক্সাম্পল দেখতে চাই যে থার্ড রো নাম্বারে কে আছে, কার নাম, তো আমি 3 লিখবো আর ব্র্যাকেট ক্লোজ, দেখো পোপটলাল, পোপটলাল, আচ্ছা এইটা এখানে না নেমের জায়গা লিখবো, ইন্ডেক্স ফাংশন, সরি, এখানে, হ্যাঁ, তো পোপটলাল, ঠিক আছে। আচ্ছা আমি এটা হার্ড কোড করে দিয়েছি 3, ওই জন্য পোপটলাল দেখাচ্ছে, আমি এটাকে একটা ভেরিয়েবল বানিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে, ঠিক আছে। ওকে, L136 থেকে ডেটা নেবে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে যদি আমি লিখি 1, তো দেখো জেঠালাল এসেছে। এখানে যদি আমি লিখি 2, তাহলে তারাক আসলো, ঠিক আছে। যদি আমি লিখি এখানে 3, তাহলে পোপটলাল আসলো। এখানে যদি আমি লিখি 4, 4, তাহলে হাতি আসলো। এখানে যদি আমি 10 লিখি, 10 তো স্টুডেন্টসই নেই, তো এরর, ঠিক আছে। এটা হলো ইন্ডেক্স, ঠিক আছে। ফর এক্সাম্পল 6, 6 ইন্ডেক্সে কে, আইয়ার। আচ্ছা, আর একটা হয়, আহ, আমি ওই ইন্ডেক্সে কোনো একটা পার্টিকুলার কলামও আমি দেখতে পারি। ফর এক্সাম্পল যদি আমার এই যে অ্যারে আছে, এই অ্যারে শুধু এইটুকু না, যদি এত লম্বা অ্যারে হতো, এত লম্বা, ঠিক আছে, তাহলে আমাকে একটা থার্ড আর্গুমেন্ট ইউজ করতে হবে। রো নাম্বার তো যা ছিল ছিল, মানে সিক্সথ রো, 1 2 3 4 5 6, সিক্সথ রোতে দেখবে, কমা কলাম নাম্বার, কলাম নাম্বার আমি দেখতে চাই, মানে আমি দেখতে চাই ফর এক্সাম্পল ম্যাথসের মার্কস বা বায়োলজি, বায়োলজি মার্কস ভাবো, ঠিক আছে। তো কলাম নাম্বার বায়োলজির কি আছে, 1 2 3 4 5, 5 আছে বায়োলজির কলাম নাম্বার, তো 5 লিখলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ। তো দেখো রোল নাম্বার 6 বায়োলজিতে কত পেয়েছে, 55, এটা বায়োলজি লিখে দিচ্ছি, বায়োলজি, মানে যা রোল নাম্বার 6 আছে বায়োলজিতে কত পেয়েছে, 55 পেয়েছে। দেখো ইয়ার কত পেয়েছে বায়োলজিতে, 55,
রোল নাম্বার 1, রোল নাম্বার 1 কে জেঠালাল। তো জেঠালাল কত পেয়েছে বায়োলজিতে? 45। তো দেখো 45 দেখাচ্ছে, ঠিক আছে। এরকম করে আমি ইন্ডেক্সিং এ কলামও অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা হলো ইন্ডেক্স ফাংশন। ওকে, সো মোটামুটি আমরা সব ফর্মুলাস অ্যান্ড ইম্পর্টেন্ট ফাংশনস কভার করেই নিয়েছি, ঠিক আছে। দু একটা যদি কিছু হয় তো এবার এত এক্সেলে তোমরা শিখেই গেছো যে দু একটা যদি কিছু তোমার দরকার পড়ে ফিউচারে, তো ওটা গুগল সার্চ করে বা ইউটিউবে সার্চ করে শিখে নেবে, ঠিক আছে। তো এতই ছিল ফাংশনস এন্ড অল। আচ্ছা, আমাকে দুটো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে চাই। ফর এক্সাম্পল তুমি দেখেছো অনেকগুলো এক্সেল শিটে একটা ড্রপ ডাউন মেনু হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে নেম কি আছে? হাতি। আমি তো টাইপ করে করে লিখছি হাতি জেঠালাল, এরকম করে করে, ঠিক আছে, টাইপ করে করে আমি লিখছি। কিন্তু যদি আমি একটা ড্রপ ডাউন বানাতে চাই, ঠিক আছে, নেমের একটা ড্রপ ডাউন, তাহলে আমি কি করতে পারি? আমাকে ড্রপ ডাউন বানানোর জন্য কোথায় যেতে হয়? ডেটাতে যেতে হয়, ঠিক আছে। দেখো ডেটাতে আমি আছি, বাই ডিফল্ট হোমে ছিলাম, আমি ডেটাতে গেলাম। তারপর এই সেল সিলেক্টেড আছে, ঠিক আছে। এইখানে আমি ড্রপ ডাউন বানাতে চাই, তো এই সেল সিলেক্ট করব। এখানে বানাতে গেলে এখানে সিলেক্ট করব। আমি এখানে বানাতে চাই, তো এখানে সিলেক্ট করেছি। ডেটাতে যাবে, তারপর ডেটা ভ্যালিডেশনে যাবে, তারপর এই দেখো ডেটা ভ্যালিডেশন, সার্কেল ইনভ্যালিড এইসব আছে। তুমি রাইট অ্যাওয়ে ফার্স্ট অপশন সিলেক্ট করো, ডেটা ভ্যালিডেশন। তারপর এখানে দেখবে সেটিংসে অ্যালাউ এনি ভ্যালু আছে। তো তুমি এই সেলে কি কি ভ্যালু অ্যালাউ করতে চাও? বাই ডিফল্ট এনি ভ্যালু আছে, ওই জন্য আমি যা ইচ্ছে লিখতে পারি। কিন্তু যদি আমি এখানে হোল নাম্বার দিয়ে দিই, তো তুমি শুধু হোল নাম্বার লিখতে পারবে, ঠিক আছে। আমি ডেট দিয়ে দিলে তুমি শুধু ডেটই লিখতে পারবে এখানে। তো আমি এখন লিস্ট দিয়ে দিচ্ছি। লিস্ট মানে একটা লিস্ট বানাবো, তো লিস্ট বানালাম। আচ্ছা, তারপর লিস্টের সোর্স কোথায়, মানে কি কি থাকবে ড্রপ ডাউনে? তো আমার কাছে সোর্স অলরেডি আছে, সোর্স আছে এটা, এই জিনিসটা, এই পুরো আমার আছে সোর্স, ঠিক আছে। আর তারপর ওকে করে দেবো। তো দেখো একটা ড্রপ ডাউন ইনস্ট্যান্টলি ক্রিয়েট হয়ে গেছে। এটা ক্লিক করলে দেখো সব নেম দেখা যাচ্ছে। জেঠালাল, দেখো সিলেক্ট করতে পারবো, তারাক, সোডি সিং, ঠিক আছে। তুমি যার নাম দেবে ওটাই ড্রপ ডাউনে চলে আসবে। এটা আমি যদি সোডি সিং এর গ্যাপ সরিয়ে দিই, তো এখানে অপশন চেঞ্জ হয়ে গেল, ওই জন্য সোডি সিং আবার ক্লিক করো, দেখো দেখাচ্ছে, ঠিক আছে। আইয়ার, যা ইচ্ছে তুমি ড্রপ ডাউন সিলেক্ট করতে পারো এখানে। ওকে, এটা হলো। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি এত কিছু যা এক্সেলে লিখেছি, এই ফর্মুলা লিখলাম এতগুলো, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে আমার এক্সেলে। তো আমি চাই না যে অন্য একটা থার্ড পার্সন যদি আমার কম্পিউটার চালায়, তো ও তো কিছু উল্টো পাল্টা লিখে দেবে। তো আমি চাই না যে কেউ আমার পারমিশন ছাড়া এই এক্সেল শিটকে, এই আমার যে ওয়ার্কশিট আছে ওটাকে ম্যানিপুলেট করে। তাহলে আমি কি করতে পারি? আমি একটা লক লাগাতে পারি, যেমন ঘরের তালা হয় না, তালা মেরে চলে যাই, সো দ্যাট অন্য কেউ ঘরে না ঢুকতে পারে। ওই রকমই আমি আমার ওয়ার্কশিটকেও লক করতে পারি। লক করলে কি হবে? আনলক করার জন্য একটা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। ফর এক্সাম্পল তোমার ফোনেও তোমরা লক লাগাও, সো দ্যাট লক কেউ যখন তুমি আসবে তখনই খুলতে পারবে, বা তুমি যাকে চাও ও খুলবে, তুমি ওকে পাসওয়ার্ড বলে দেবে, ও তোমার ফোন খুলে নেবে। ওই রকমই এক্সেলেও একটা সিস্টেম আছে, লকিং সিস্টেম। ওটা কি আছে দেখো, তুমি ফর এক্সাম্পল পুরো ওয়ার্কশিট লক করতে চাও, তো তুমি এখানে ক্লিক করবে, এই যে ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে ক্লিক করলে পুরো ওয়ার্কশিট সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি একটা পার্টিকুলার পোর্শন, ফর এক্সাম্পল শুধু স্টুডেন্ট টেবিল চাও লক করতে, তো শুধু এইটুকু সিলেক্ট করবে। তো তুমি যত বড় চাও রেঞ্জ, অত বড় সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখন আমি ভাবো পুরো ওয়ার্কশিটই করতে চাই, তো আমি হোল সিলেক্ট করছি, হোল ওয়ার্কশিট। তারপর বাই ডিফল্ট হোমে আছি, আমি রিভিউ ট্যাবে যাব, ঠিক আছে। তারপর প্রোটেক্ট শিট বলে একটা অপশন আছে, প্রোটেক্ট শিটে যাবে, আর আমি পাসওয়ার্ড একটা লিখে দেবো, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, ঠিক আছে। এখানে কিছু ছেড়খানি করবে না, জাস্ট টাইপ ওকে, ঠিক আছে, মানে প্রেস ওকে। তারপর আবার 1 2 3 পাসওয়ার্ড কনফার্ম করব, রি এন্টার করতে হবে কনফার্ম করার জন্য, তারপর ওকে, ঠিক আছে। তো দেখো এবার সব কটা সেলস লক হয়ে গেছে। যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল এই মার্কস, ভাবো আমি চেঞ্জ করব, দেখো কি দেখাচ্ছে, the cell or chart you're trying to change is on a protected sheet. To make change unprotect this sheet, you might be requested to enter a password, ঠিক আছে। তো এবার আমি যদি কিছু এডিট করতে চাই, তো আমাকে পাসওয়ার্ড লাগবে, তো পাসওয়ার্ড লাগবে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো আবার আমি আনপ্রোটেক্ট করে দেবো এখানে,
পাসওয়ার্ড দেবো 1 2 3, ঠিক আছে? তো আনপ্রোটেক্ট হয়ে গেল, ঠিক আছে? দেখো এবার চেঞ্জ করতে পারবো, 98 কে আমি 88 করতে পারবো যা ইচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু একটা ক্যাচ আছে, মানে একটা, তুমি ভাবছো যে আমি পুরো ওয়ার্কশিট কেন ভাই লক করব? আমি চাই যে কোনো কোনো একটা জায়গায় শুধু আনলক থাকবে, বাকি লক থাকবে। ফর এক্সাম্পল, আমি এই স্টুডেন্ট টেবল আছে, আমি শুধু চাই যে এই যে আছে নেম বগেরা, এই সব কলামস গুলো লক থাকুক আর এসব আনলক থাকুক, ঠিক আছে? আর এটাও এটাও আনলক থাকুক, মানে নেম আমি ম্যানুয়ালি এন্টার করব স্টুডেন্টের, আর মার্কস আমি ম্যানুয়ালি এন্টার করব। কিন্তু এই পার্সেন্টেজ বগেরা যা আছে, পার্সেন্টেজের ফর্মুলা, তারপর এই ভার্ডিক্টের ফর্মুলা, এসব কিন্তু কেউ চেঞ্জ না করে কিন্তু, ঠিক আছে? ইউজার্স উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস অনলি দিস এরিয়া, শুধু এই এরিয়াটা মানুষ ম্যানিপুলেশন করবে, বাকি পুরো ওয়ার্কশিট লক থাকবে। তাহলে আমি কিভাবে করব? একটা অপশন আছে, এইরকম করে করে করো, এইটা আগে লক করে দাও, এই এই সবগুলো লক করো, ঠিক আছে? তারপর এই সব কটা লক করো, তারপর এই সব কটা লক করো। এরকম করে করে আমি পার্ট বাই পার্ট লক করতে পারি, কিন্তু এটা টাইম ওয়েস্টিং। একটা শর্টকাট টেকনিক আমি বলছি, দেখো, তুমি কোন এরিয়াটা আনলক ছাড়তে চাও, মানে ওইটা ইউজারের এন্ট্রি করবে, আর ওটা মানে চেঞ্জেবল আছে ওই পার্টটা, ওইটা সিলেক্ট করো আগে। এই দেখো, এই পার্টটা আমি চাই ইউজার ম্যানুয়ালি এন্টার করবে, ঠিক আছে? এই পার্টটা যেন লক না হয়, বাকি সব লক করে দাও। এইসব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, টোটালে, পার্সেন্টেজে, ভার্ডিক্টে, ঠিক আছে? সব ইম্পর্টেন্ট ফর্মুলা সব, তো এইসব তুমি লক করে দাও, ঠিক আছে? কিন্তু এইটা তুমি চেঞ্জ করো না, ঠিক আছে? বাকি সব লক থাকুক, স্টুডেন্ট টেবল লক থাকুক, এই হেডিং গুলো লক থাকুক, এরকম চাই। তাহলে আমি কি করব, এখানে রাইট ক্লিক করব, ঠিক আছে? রাইট ক্লিক করে তুমি দেখো ফরম্যাট সেলসে যাবে, আর প্রোটেকশনে যাবে, এখানে লক আছে টিক মার্ক, ঠিক আছে? মানে বাই ডিফল্ট প্রত্যেকটা সেল লক হবে, যখন প্রোটেক্ট শিট করব তখন এটাও লক হবে। তো আমি এটা আনটিক করে দেবো, মানে আনলক করলাম আমি, এবার ওকে করলাম, ঠিক আছে? হলো। এবার আমি যদি পুরো ওয়ার্কশিট লক করি, দেখো প্রোটেক্ট শিট করলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3, রি এন্টার করলাম পাসওয়ার্ড 1 2 3, তো সেট হলো, পুরো লক হয়ে গেল। তো দেখো এখানে যদি আমি ক্লিক করি এই এখানে, তো চেঞ্জ হচ্ছে না। এখানে করি, ফর এক্সাম্পল, এখানে চেঞ্জ হচ্ছে না। এই স্টুডেন্ট টেবিল চেঞ্জ করতে চাই, হচ্ছে না। কিন্তু এখানে যদি আমি করি, দেখো 40 কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এখনো, ঠিক আছে? নেম চেঞ্জ করা যাচ্ছে, পোপট লালের জায়গা আমি পোপট সিং করে দিচ্ছি, তো হয়ে গেল পোপট সিং। কিন্তু নেম যদি করি, তাহলে দেখো লক, ঠিক আছে? তো এই এইটা এই এরিয়াটা আনলক আছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা সেলসকে লক আনলক করতে পারি। আমি যদি চাই কিছু একটা পার্টিকুলার পোর্শন আনলকই থাকুক, তো ওই রকম করতে পারি এই টেকনিক থেকে, যা এখন দেখালাম, ঠিক আছে? তো এটা হলো বেসিক এক্সেলের পুরো একটা ক্র্যাশ কোর্স, ঠিক আছে? ভালো করে দেখো, রিমাইন্ড করে করে ভিডিও, যদি বুঝতে না পাও আবার দেখো। বহুত সিম্পল আছে এক্সেল, ঠিক আছে? অনেকজন ভাবে যে এক্সেল বহুত টাফ আছে, কিছু না, বহুত সিম্পল। ভালো করে যদি তুমি বোঝো ফর্মুলাটা কি করছে, তাহলে এক্সেল বহুত সিম্পল, ঠিক আছে? একটু অ্যানালিটিক্যাল ব্রেন লাগবে, যখন তুমি বড় বড় ডেটা সেটসে কাজ করবে, তখন এই সব একটু দিমাগ লাগাতে হবে, কোথায় ভি লুকআপ লাগাবো, কোথায় ইন্ডেক্স লাগাবো, কোথায় মিন ম্যাক্স বার করব, কিভাবে আমি ইফ এলস ফর্মুলা লাগাবো, অর কোথায় লাগাবো, অ্যান্ড কোথায় লাগাবো, এসব শেখার জন্য একটু প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? So here we come to end of Excel. Bye bye.